ইরান ও আমেরিকার যুদ্ধ এবার যেখানে চলে গেল সেখান থেকে ফিরে আসা কার্যত দুই দেশেরই অসম্ভব। কালকে আমেরিকার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল যে আজ রাতেই সব থেকে বড় হামলাটা ইরানে হতে চলেছে এবং এরপর ইরানের এমন দুটো ইনফ্রাস্ট্রাকচারে আমেরিকা এবং ইসরায়েল একত্রে আক্রমণ করেছে যা কিন্তু ইরানের যে মেরুদণ্ড সেই মেরুদণ্ডটাই সম্পূর্ণ ভেঙে দিল। একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আপনারা হয়তো অনেকেই দেখেছেন যে ইরানের অয়েল যে ফেসিলিটি, সেই অয়েল ফেসিলিটির উপর হামলা চালানো হয়েছে আমেরিকার পক্ষ থেকে এবং ইরানের অয়েল যে ডিপো, সেই ডিপোতে যখন হামলা চালানো হয় দাউ দাউ করে ইরানের সামগ্রিক পরিবেশ জ্বলে ওঠে এবং এখন অবধি যে চিত্র আমাদের সামনে এসেছে, পরিবেশবিদরা বলছেন অ্যাসিড বৃষ্টির সামনে দাঁড়িয়ে আছে ইরান এবং তেহরানে আজকে নাকি কোনো সূর্যালোক বা সূর্যরশ্মি ভূপৃষ্ঠে এসে পৌঁছায়নি, কারণ আকাশে ধোঁয়ার পুরো আস্তরণ ইরানকে কিন্তু গ্রাস করেছে। সেই ভিডিও আপনারা আগে দেখুন এবং বোঝার চেষ্টা করুন এক্স্যাক্টলি ইরানের ঠিক বর্তমান পরিস্থিতিটা ঠিক কোথায় গেছে। অর্থাৎ এই পুরো ধোঁয়া ইরানকে গ্রাস করেছে এবং একের পর এক ছবি আমি আপনাদের দেখাচ্ছি যে বর্তমানে ইরানের আকাশের চিত্রটা কিছুটা এটা, যেখানে কালো ধোঁয়া ইরানের আকাশের পুরো চাদর কিন্তু বিছিয়ে রেখেছে। ফলে অক্সিজেনের ঘাটতি শুধু নয়, ইরান কিন্তু অ্যাসিড বৃষ্টির সামনে দাঁড়িয়ে আছে। ফলে ইরানের এই অবস্থায় কি করা উচিত তারাও হয়তো সত্যি বুঝতে পারছে না। এবার শুধু অয়েল ফেসিলিটি নয়, ইরানের ডিস্যালিনেশন যে ওয়াটার ট্যাঙ্ক, সেখানে কিন্তু হামলা চালানো হয়েছে আমেরিকার পক্ষ থেকে। এই ডিস্যালিনেশন ওয়াটার ট্যাঙ্কে হামলা চালিয়ে আমেরিকা কিন্তু সব থেকে রিস্কি স্টেপটি এই যুদ্ধ বিধ্বস্ত সময় নিল। রাষ্ট্রসংঘ পরিষ্কার বলেছে যে ডিস্যালিনেশন ট্যাঙ্কের উপর, ওয়াটার ট্যাঙ্কের উপর হামলা মানে এটাকে বলা হচ্ছে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি, অর্থাৎ সরাসরি সিভিলিয়ান স্ট্রাকচারের উপর আক্রমণ। এবং শেষ পাওয়া তথ্য অনুযায়ী ইরানের 30টা গ্রাম এখন জলশূন্য অবস্থায় কিন্তু পৌঁছে গেছে এবং কালকে থেকে জল পৌঁছচ্ছে না। আরব দেশে ডিস্যালিনেশন ট্যাঙ্ক বা পাম্প কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটি ইনফ্রাস্ট্রাকচার, কিন্তু ইরানের যত পরিমাণ জল এই মুহূর্তে প্রয়োজন তার মোটে 4 থেকে 5% জলই এই ডিস্যালিনেশন পাম্প থেকে কিন্তু আসে। কিন্তু আমেরিকার সহযোগী যারা রাষ্ট্র, সেই সৌদি বলুন, কুয়েত বলুন, কাতার বলুন, যারা আমেরিকাকে প্রথম থেকে সাপোর্ট করছে এই যুদ্ধে, তারা কিন্তু তাদের দেশের 50%-এর উপর ডিপেন্ডেন্সি এই ডিস্যালিনেশন ট্যাঙ্কগুলোর উপরে, যেখান থেকে তাদের দেশের পাওয়া নোনতা জল পরিশ্রুত হয়ে পানীয় এবং পানযোগ্য জলে, যেটা প্রয়োজনীয় জল, সেইটাতে রূপান্তরিত হয়। এবার ইরান যদি আগের মতো আমেরিকার সহযোগী রাষ্ট্রগুলো অর্থাৎ গালফের এই সকল দেশের ডিস্যালিনেশন ট্যাঙ্কগুলোর উপর একই কায়দায় হামলা করে, তাহলে কিন্তু মধ্যপ্রাচ্যের অবস্থা কিন্তু ক্রমশ ভয়াবহ জায়গায় যেভাবে চলে গেছে আরো বিপজ্জনক জায়গায় চলে যাবে। কারণ 1 সপ্তাহের মধ্যে 1 কোটি মানুষকে রিলোকেট করতে হবে মধ্যপ্রাচ্য থেকে, যদি জলের এই ধরনের ট্যাঙ্কের উপর হামলা চালানো হয়। তথ্য কি বলছে জানেন? যে ইরান বর্তমানে ডিস্যালিনেশন ট্যাঙ্কের উপর ডিপেন্ড করে থাকে 4 to 5%, অর্থাৎ ইরানের বর্তমানে যে পরিমাণ জল প্রয়োজন তার 5% ডিপেন্ডেন্সি এই ধরনের পিউরিফিকেশন ট্যাঙ্কগুলোর উপর। কিন্তু ইসরায়েল, তাদের কিন্তু ডিস্যালিনেশন ট্যাঙ্কের উপর ভরসা করতে হয় 80 to 86%। কুয়েত 90% জল কিন্তু তারা ডিস্যালিনেশন ট্যাঙ্ক থেকে পায়। 70% জল সৌদি কিন্তু ডিস্যালিনেশন ট্যাঙ্ক থেকে পায়। 42% জলের চাহিদা কিন্তু আবুধাবি এবং ইউনাইটেড আরব আমিরেটস কিন্তু ডিস্যালিনেশন ট্যাঙ্ক থেকে পায়। এবং দুবাইয়ের মতো একটি শহরের 90% জল কিন্তু আসে ডিস্যালিনেশন ট্যাঙ্ক বা পাম্প থেকে। অর্থাৎ ইরানের যে মেজর সিভিলিয়ান ক্রিটিক্যাল স্ট্রাকচারের উপর যে আক্রমণ করা হয়েছে, সেই আক্রমণ ইকোনমিক্যালি শুধু নয়, সোশ্যালি কিন্তু ইরানের ব্যাকবোনটাকে ভেঙে দিয়েছে। এবং একটি রাষ্ট্র যদি এবার পাল্টা প্রত্যাঘাত করে গালফ দেশগুলোর ডিস্যালিনেশন ট্যাঙ্কগুলোকে এইভাবে ধ্বংস করে,
তাহলে মধ্যপ্রাচ্যের অবস্থাটা ঠিক কোন জায়গায় যাবে খুব সহজে অনুমান করা যায়। ফলে আমেরিকা কিসের জন্য এই ধরনের হিউম্যান স্ট্রাকচারের উপর আক্রমণ করলো তা কিন্তু বিশেষজ্ঞরা সত্যি বুঝতে পারছেন না। এবং ইম্পর্টেন্ট বিষয় কি জানেন, আমি যদি ধরেও নিই ইরান পাল্টা আক্রমণ ডিস্যালিনেশন ট্যাঙ্কগুলোর উপর করবেন, অন্তত গালফ কান্ট্রিগুলোর উপর, তারপরেও ইরান এই পার্টিকুলার সিভিলিয়ান স্ট্রাকচারটাকে নতুন করে তৈরি করতে ঠিক কতদিনে পারবে, ঠিক কিভাবে বর্তমানে জলের সমস্যা মেটাবে, সেটাই কিন্তু এখন ইরানের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ। অর্থাৎ যুদ্ধ কিন্তু মধ্য গগনে পৌঁছে গেল। এই যুদ্ধ কিন্তু আরো জটিল জায়গায় যাচ্ছে। কোনো অবস্থাতেই সিজফায়ারের সম্ভাবনা, অন্তত যে ভিডিও আমি বানাচ্ছি ততক্ষণ অবধি শোনা যাচ্ছে না। পাশাপাশি খামেনিকে হত্যা করা নিয়ে ইরান কিন্তু বর্তমানে ভীষণ মাত্রায় বিপর্যস্ত। দেখুন, একটা রাষ্ট্রের সেনা ঘাঁটি সম্পূর্ণ শেষ, মিলিটারি হেডকোয়ার্টার ইরানের বর্তমানে অবশিষ্ট নেই, কোনো সেনা কমান্ডাররা এই মুহূর্তে কোনো নির্দিষ্ট অফিসে বসে অপারেট করছেন সেটাও নয়। একটা দেশের ডিফেন্স সিস্টেম কার্যত শেষ। নিউক্লিয়ার ফ্যাসিলিটির উপর মুহুর্মুহু আক্রমণ ইসরায়েল এবং আমেরিকার পক্ষ থেকে আসছে। তা সত্ত্বেও একটা দেশ কিন্তু এখনো লড়াই করে যাচ্ছে, শুধু নয়, একাধিক মার্কিং বেসকে তছনছ করে দিয়েছে। এবং কালকে ইসরায়েলের যে তেল ফ্যাসিলিটি তেল হাবিব, সেখানেও কিন্তু আক্রমণ তারা করেছে। পাশাপাশি খামেনির এক্সাক্ট লোকেশন কে আমেরিকার কাছে পৌঁছালো, কে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের কাছে অব্দি পৌঁছে দিল, তা নিয়ে কিন্তু ইরান সত্যি কনফিউজড। অবস্থা এতটাই খারাপ জায়গায় চলে গেছে যে কালকে ইরানের সেনাবাহিনী যে কুদস ফোর্স আছে, তার যে সেনাপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি, তাকে কিন্তু তারা মৃত্যুদণ্ডে দণ্ডিত করলো বিশ্বাসঘাতকতার অভিযোগে। এই ইসমাইল কানিকে নিয়ে আমি একটু পড়াশোনা করছিলাম এবং সেখানে একাধিক আর্টিকেল প্রকাশিত হয়েছে। দেখা যাচ্ছে যতই যুদ্ধ হোক না কেন এই ইসমাইল কানি কিন্তু ঠিক বেঁচে যান। এমনকি খামেনিকে যখন হত্যা করা হয়, যে বাংকারে খামেনি লুকিয়েছিল তার আশেপাশে সকলে মারা গেলেও এই ইসমাইল কানি কিন্তু সেই সময় সেই নির্দিষ্ট জায়গাটি ছিলেন না। এবং একাধিক তথ্য ইসরায়েলের সঙ্গে কানেক্টিভিটির ইরান সরকার পেয়েছে, ফলে বিশ্বাসঘাতকতার অভিযোগে তাকে কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। সব মিলিয়ে ইরানের উপর পাল্টা যে আঘাত আমেরিকা করলো, সেই আঘাত কিভাবে ইরান সামাল দেয় সেটাই কিন্তু একটা বড় প্রশ্ন। কিন্তু জলের ক্রাইসিস তা একটা যুদ্ধের প্রধান উপজীব্য হয়ে উঠলো আমেরিকার একটি আক্রমণে, তা কিন্তু বর্তমান সময়ে সত্যি আনএক্সপেক্টেড। কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।